আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। বিশ্ব গণমাধ্যমকে জানিয়ে তিনি আবার ঘোষণা করলেন ডিসেম্বরে ফিরবেন। ঠিক 1 ঘন্টা আগে রয়টার্সের একটা খবর বেরিয়েছে। খবরটা যেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে ফিরে আইনকে ফেস করবেন, আদালত ফেস করবেন। খবরটা এখানেই একটুখানি নতুন আছে। এতদিন তিনি বলেছিলেন যে আমি বিদেশে আছি, আমি ফিরবো। বাংলাদেশ হাসিনা প্ল্যান ডিসেম্বর রিটার্ন উইথ পার্টি কলিগস টু সারেন্ডার। 1 ঘন্টা আগে, আজ 10 তারিখ বেরিয়েছে। সেখানে তিনি অনেক কথাই বলেছেন, অনেক পুরনো কথা। এর আগে এনডিটিভিকে বলেছিলেন, তারপরে আরেকটি কাগজে বেরিয়েছিল, সে বিদেশি কাগজ, সেটার নাম আমার মনে নেই। সেখানে তিনি বলেছিলেন ডিসেম্বর হয়তো হবে না, আরো আরো আগেই আমি ফিরবো। এবার স্পেসিফিক্যালি তিনি বলে দিলেন যে তিনি এবং ভারতবর্ষে যত নেতা মন্ত্রী আছে যাদের নামে নানান মামলা রয়েছে, তারা সহ সব একসঙ্গে দেশে ফিরবেন, এবং সেটা ডিসেম্বরের মধ্যে, এবং আদালতের দ্বারস্থ হবেন, আইনের সাহায্য নেবেন। অর্থাৎ একদিন ধরে যে কথাটা বলা হচ্ছিল তিনি আইনের ধার ধারেন না, করেন না, তো সেখানে তিনি পরিষ্কার করেছেন তিনি আইনের দ্বারস্থ হবেন। আইনের প্রতি তার শ্রদ্ধা আছে, এবং তিনি এও বলেছেন যে দীর্ঘদিন মানে চালাতে গেলে, দেশ চালাতে গেলে কিছু ভুল ত্রুটি হয়, কিছু সঠিক সিদ্ধান্ত হয়, কিছু বেঠিক সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত সঠিক না বেঠিক, ভুল না ঠিক, তার বোঝার মানে দেখার দায়িত্ব হচ্ছে জনগণের। মতামত প্রকাশ করার দায়িত্ব জনগণের। তিনি জনগণের ওপরই ব্যাপারটা ছেড়ে দিয়েছেন। এর আগেও 2007 সালে তাকে অ্যারেস্ট করা হয়েছিল, তারপর জামিনে ছাড়া পাওয়ার পর আবার তাকে অ্যারেস্ট করা হয়। তারপরে ছাড়া পেয়ে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। তো এখানে যেটা আর একটা মানে সূক্ষ্ম বার্তা আছে, মানে বোঝার জন্য আপনাদের বলছি, সেটা হচ্ছে এই রয়টার্সের প্রতিবেদক যিনি বাংলাদেশ সরকারের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করেছিলেন যে শেখ হাসিনা দেশে ফিরতে চান, আপনারা তো একদিন ধরে এক্সট্রাডিশন চাইছিলেন, এবার আপনাদের মন্তব্য কি? কেউ কোনো মন্তব্য করেন। ভেবে দেখছি, পরে বলবো, এখনো নিয়ে কথা বলবো না, এই সমস্ত মন্তব্য করে ছেড়ে দিয়েছেন। তার মানে দমটা নেই। আমি যেটা বলেছিলাম না, শেখ হাসিনা ফেরা মাত্র তাকে একবার আইনের বেড়াজালে বন্দি করে তাকে একেবারে আপেল টাপেলের সুযোগ না দিয়ে সোজা ফাঁসি কাটে ঝুলিয়ে দেবেন, সেই সুযোগ নেই। কারণ বিশ্বকে জানিয়ে দিয়েছেন উনি দেশে ফিরছেন অমুক সময়। এবং দেখবেন আপনারা, যেদিন যাবেন তার ঠিক 12 ঘন্টা আগে একটা ইন্টারভিউ দিয়ে দেবেন সবাইকে, যে আমি আমার এতজন লোককে নিয়ে দেশে ফিরছি। আর বাকি যা বেরিয়েছে সবই চর্চিত চর্বণ, এখানে আর নতুন কোনো কথা নেই। তার এই 15 বছরের শাসনে কি উন্নতি তিনি করেছেন, জনগণের কি অবস্থা ছিল, এখন কি অবস্থা আছে, সেই সমস্ত কথা। তার বিরুদ্ধে 1400 মামলা করা হয়েছে, তার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, সেগুলো নিয়েও উনি কথা বলেছেন। তো মূল বোদ্ধা কথা হলো, ওই মাইনকাট চিপায় পড়ে গেছে এখন আমাদের বিএনপি সরকার। ওনাকে দেশে ফিরতে দেওয়া হবে না বললে তো হবে না, কারণ এরপর তো ভারত সরকার যোগাযোগ করবে, বলবে হ্যাঁ আমরা তো ওনাকে ফেরত দেবো, আপনারা প্লেন পাঠান।
তখন বিএনপি সরকার কি জবাব দেবে সেটাই এই ভাবছি। কারণ সেটা অত্যন্ত গম্ভীর ব্যাপার। এখন না পারছে এদিকে যেতে, না পারছে ওদিকে যেতে, কি করবে? এখন সরকার যদি হ্যাঁ বলে তাহলেও মুশকিল, আবার যদি না বলে তাহলে সার্জিও ঘর থেকে আরম্ভ করে যারা যারা আছেন না এখানে, ওই ব্রেন ক্রিস্টেনশন গলায় পা তুলে দেবে। কারণ সার্জিও ঘোর কিন্তু বেশ কয়েকবার পররাষ্ট্রমন্ত্রকের সঙ্গে দেখা করেছেন এবং ওনার সঙ্গেও দেখা করেছেন, ওনার মতামত নিয়েছেন। ভেতরে ভেতরে অনেক খেলা চলছে যা আমরা জানতে পারছি না। সবই যে আমাদের চোখের সামনে হচ্ছে তা তো নয়, চোখের আড়ালে বেশি খেলা হয়, চোখের সামনে কম ধরতে পারি। আমাদের যা বলা হয় সেটা খবর নয়, আমাদের যা বলা হয় না সেটাই হচ্ছে খবর, আমি বারবার বলি। তো এই প্রতিবেদক যখন ফোন করেছে তখন কেউ ফোনে আর সাড়া দিচ্ছে না। প্রশ্ন শুনেই তারা আমতা আমতা করে, না এখন ঠিক বলতে পারবো না, এখন ব্যস্ত আছি, পরে ফোন করবেন, বা অন্য লোককে, অমুক লোককে ফোন করুন বলে সে কেটে দিচ্ছে। তিনি নির্দিষ্ট করে কারোর নাম বলেননি, উনি বলেছেন শুধু মন্ত্রণালয়ের সঙ্গে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমি কথা বলেছি। তো সেসব প্রতিবেদক হতাশ হয়ে ছেড়ে দেন, কেউ কিছু বলতে চাননি বলে ছেড়ে দেন। এই হচ্ছে আমাদের সরকারের অবস্থা। এই এত দুর্বল সরকার, সে ফাঁসিতে জড়ানো, ঝুলিয়ে দেওয়ার কোনো হিম্মত দেখাতে পারবে? যেখানে প্রধানমন্ত্রী স্বয়ং তার দেশে ফিরছেন এবং পাসপোর্ট নিয়ে একটা জটিলতা আছে, সেটা নিয়েও উনি কথা বলেছেন। তো এখন সবটা নির্ভর করছে শেখ হাসিনা যাওয়ার আগে কটা দিনের উপরে। এখন ভারত সরকার ভেতরে ভেতরে কি করছে আমরা জানি না, বলতে পারবো না। তবে এটা ঠিক, একটা গভীর খেলা হচ্ছে, জলের নিচে গভীর জলের খেলা হচ্ছে। কার হাতে কি দণ্ড আছে ভগবান জানে, কিন্তু খেলাটা সম্পূর্ণ বাংলাদেশকে ঘিরে, এবং এর মধ্যে মায়ানমার আছে, ভারত আছে, চীন আছে, রাশিয়া আছে, আর আমাদের ওয়াশিংটন ডিসি আছে। ওয়াশিংটন ডিসি তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে ভারতের সঙ্গে একটা ভালো সম্পর্ক করার, আর সেখানে জানে যে হচ্ছে বাংলাদেশ হচ্ছে সব থেকে সফট ইস্যু ভারতের কাছে, অতএব বাংলাদেশ নিয়ে পড়ো। তাই সার্জিও ঘোর ওনার সঙ্গে এতবার দেখা করছে। প্রথমে অনুমতি পাননি, তারপর ধীরে ধীরে অনুমতি পেয়েছেন। অনুমতি পাওয়ার পর বেশ কয়েকবার দেখা করেছেন। আগে আপনারা মানতে চাননি, এখন তো কাগজেই বেরিয়ে যাচ্ছে। সবকিছু আরো পরিষ্কার হবে, যত দিন আসবে তত আপনাদের কাছে পরিষ্কার হয়ে আসবে। এই যে আপনারা আমায় এত গালাগাল করতেন, স্বপ্ন দেখছে, গাঁজা গঞ্জিকা সেবন করেছে, আমি যখন প্রথম প্রথম বলতাম শেখ হাসিনা দেশে ফিরবেন সঠিক সময়, তো মাথা উঁচু করে ফিরবেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন। হয়তো প্রধানমন্ত্রী হিসেবে একটু বাড়াবাড়ি হয়ে গেছে বলাটা, কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মহিলা নন, তিনি ফিরছেন। এখন অনেকেই ঢোক গিলছে, আবার অনেকে যাই বলি না কেন তাতেই একটা কিছু দেখে দিচ্ছে। আমি তাদের কথা বাদ দিলাম, তাদের মন্তব্য আমি পড়িই না। তবে আমার যা রিডিং, আমার কাছে যা খবর, 19 সেপ্টেম্বর মাসেই ফিরবেন। এর মধ্যে ভারত একটা চূড়ান্ত চাপ সৃষ্টি করবে, চূড়ান্ত, বাপের নাম ভুলিয়ে দেবে এমন চাপ সৃষ্টি করবে। বাপ বাপ বলে সব ওই ট্রাভেল ভিসা বলুন আর যাই বলুন সব দিয়ে দিতে হবে, দিয়ে নিজেদের হাত পা ঝাড়া করতে হবে।
যাই হোক, আর সামনে অনেক ঘটনা আছে, গভীর জলের খেলা চলছে, সামনে অনেক ঘটনা আছে, দেখতে থাকুন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার বলেছেন ঠিক কবে এবং কিভাবে তিনি ফিরবেন। গত 28 জুন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন 2026 সালের মধ্যে তিনি মৃত্যুদণ্ড মাথায় নিয়ে বাংলাদেশ ফিরবেন। এনডিটিভি সহ এর আগে শেখ হাসিনার যতগুলো সাক্ষাৎকার ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেগুলো ছিল ইমেল ইন্টারভিউ। এই প্রথম শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে টেলিফোন ইন্টারভিউ দিয়েছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন কখন ও কিভাবে বাংলাদেশে ফিরবেন। রয়টার্সে প্রকাশিত ওই সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে ডিসেম্বরে আত্মসমর্পণের জন্য দলীয় সহকর্মীদের নিয়ে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা, যার অর্থ হলো শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছেন স্বেচ্ছায় ফিরে এসে তিনি ও তার দলের নেতারা আদালতে আত্মসমর্পণ করবেন। শেখ হাসিনার আশঙ্কা দেশে ফিরে তাকে গ্রেপ্তার করা হতে পারে কিংবা মেরে ফেলা হতে পারে, তা সত্ত্বেও তিনি দেশে ফিরে আসবেন সেটি চূড়ান্ত করে ফেলেছেন। তবে মৃত্যুদণ্ড সত্ত্বেও শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের পরিকল্পনা নিয়ে ঢাকার সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে এখনো পর্যন্ত কোনো যোগাযোগ হয়নি বলে জানিয়েছেন। তার ফেরার পর পরিস্থিতি কি হবে সেটার ভার বাংলাদেশের সরকার উপর নয়, বরং জনগণের উপরে তিনি ছেড়ে দিতে চান। প্রশ্ন হলো কোন প্রক্রিয়ায় ডিসেম্বরে একযোগে দলের নেতাদের নিয়ে আদালতের মুখোমুখি হবেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী, আর শেখ হাসিনা ফিরলে তখন কি হতে পারে। গত 28 জুন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটিতে সরকার নির্বাহী আদেশের কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি কে যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেটি বেশ সাড়া ফেলেছিল। বিশ্বের কমপক্ষে 30টি দেশে 97টি সংবাদ মাধ্যমে এই সাক্ষাৎকার ছাপা হয়েছিল। এমনকি রয়টার্স ও এএফপির মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও এনডিটিভির বরাত দিয়ে ওই সাক্ষাৎকারটি প্রকাশ করেছিল। দিল্লিতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ওই সাক্ষাৎকারটি এতটা সাড়া ফেলার বড় কারণ ছিল সেই সাক্ষাৎকারে তিনি প্রথমবারের মতো দেশে ফেরার সময়সীমা ঘোষণা করেছিলেন। বলেছিলেন তিনি চলতি বছরের মধ্যে বাংলাদেশে ফিরবেন, এমনকি তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় থাকা সত্ত্বেও তিনি বিচারের মুখোমুখি হবেন। দর্শক, 24-এর 5ই আগস্ট থেকে শেখ হাসিনা দিল্লিতে আছেন। সেখান থেকে গত 2 বছরে বেশ কয়েক দফায় বহু ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা। তবে সে সাক্ষাৎকার গুলো ছিল ইমেলে দেয়া। শেখ হাসিনার প্রথম টেলিফোন সাক্ষাৎকার প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। রয়টার্স তাদের প্রতিবেদনে বলেছে বৃহস্পতিবার গভীর রাতে এবং শুক্রবার প্রায় ঘণ্টাব্যাপী টেলিফোন সাক্ষাৎকার দেন 78 বছর বয়সী শেখ হাসিনা। প্রতিবেদনটিতে বলা হয়েছে শেখ হাসিনা নিজে এবং দলের সিনিয়র নেতারা যারা বাংলাদেশের বাইরে আছেন তারা সবাই ডিসেম্বরের দিকে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছে। শেখ হাসিনাকে কোট করে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা মনে করেন দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি তাকে হত্যাও করা হতে পারে, তবুও তাকে ফিরতে হবে। তিনি বলেছেন তবু আমাকে যেতেই হবে। প্রশ্ন হলো শেখ হাসিনা ফেরার ব্যাপারে কেন এতটা কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। শেখ হাসিনা অভিযোগ করেছেন তার দলের নেতা কর্মীরা প্রচন্ড নির্যাতনের শিকার হচ্ছেন। যদি মৃত্যু হয় কিংবা তাকে মেরে ফেলা হয় তা সত্ত্বেও তিনি চান সে মৃত্যু যেন নিজ দেশের মাটিতে হোক, যেখানে তার বাবা মাকে কবর দেওয়া হয়েছে এবং যেখানে তাদের রক্ত ঝরানো হয়েছে। শেখ হাসিনা বলেছেন তার ফেরার পর কি হতে পারে তা নিয়ে তিনি বিচলিত নন, কারণ আগেও তার কারাগারে থাকার রেকর্ড আছে। শেখ হাসিনার আশঙ্কা দেশে ফিরলে তিনি গ্রেপ্তার হতে পারেন, এমনকি তাকে খুন করাও হতে পারে, তাতেও তিনি বিচলিত নন, কারণ এর আগেও তাকে কয়েকবার গ্রেপ্তার করা হয়েছিল। 1975 সালে তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যা করার পর তিনি ও তার বোনকে দেশের বাইরে থাকতে হয়েছিল। সেখান থেকে 1981 সালে তিনি দেশে ফিরে সামরিক শাসনের বিরুদ্ধে প্রচারণার সময় তাকে কয়েকবার গ্রেপ্তার করা হয়েছিল। 1/11 পর তাকে দেশে ফিরতে বাধা দেওয়া হয়েছিল এবং তখনকার তত্ত্বাবধায়ক সরকার গ্রেপ্তারও করেছিল। শেখ হাসিনা দিল্লি থেকে রয়টার্সকে বলেছেন তার দলের প্রায় সব নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের অনেকেই আত্মগোপনে রয়েছেন। তাই তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন এবার আমি বাড়ি ফিরছি, একদিন তোমাদের সবাইকেই আসতে হবে, আমরা সবাই মিলে আদালতে আত্মসমর্পণ করব। তবে তিনি ফেরার বা আদালতে আত্মসমর্পণের কোনো দিন বা তারিখ উল্লেখ করেননি। তিনি বলেছেন তিনি ন্যায় বিচারে বিশ্বাস করেন এবং তিনি মনে করেন একবার কার্যক্রম শুরু হলে জনগণের কাছে এটি স্পষ্ট হয়ে যাবে আদালত কতটা হাস্যকর এবং তিনি সেটাই প্রমাণ করতে চান। শেখ হাসিনা বলেছেন তার ফেরার এই পরিকল্পনা নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি, কারণ তিনি মনে করেন
গণতন্ত্র, ভোটাধিকার, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ও ন্যায় বিচার গোপন আলোচনার বিষয় নয়। শেখ হাসিনা সরকার উদ্দেশ্যে বলেছেন, জনগণকে সিদ্ধান্ত নিতে দাও। বাংলাদেশের শেখ হাসিনা মোট 20 বছরেরও বেশি সময় প্রধানমন্ত্রী ছিলেন। কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা বিক্ষোভে আওয়ামী লীগ সরকারের পতন হলে 24-এর 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। এর মধ্যে ইউনূস সরকার আমলে দ্রুত গতিতে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির দণ্ড দেওয়া হয়। তার সাথে আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। যদিও শুধু আওয়ামী লীগ নয়, আন্তর্জাতিক অনেক মহলের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে অনেক প্রশ্ন আছে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা এবার বললেন, তিনি দলের সিনিয়র নেতাদের নিয়ে একযোগে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। দর্শক, শেখ হাসিনা গত 2 বছরে দিল্লিতে থাকা অবস্থায় সংবাদ মাধ্যম থেকে লিখিত প্রশ্ন নিতেন এবং সেগুলোর উত্তর দিতেন, কিন্তু এর আগে কোনো টেলিফোন সাক্ষাৎকার দেননি। রয়টার্সকে দেওয়া প্রথম টেলিফোন সাক্ষাৎকারটিতে শেখ হাসিনা বলেছেন, তিনি কখন ফিরবেন এবং কিভাবে ফিরবেন সে বিষয়ে কোনো বিদেশি সরকারের সঙ্গে তার আলোচনা হয়নি। রয়টার্স বলছে, শেখ হাসিনা এই প্রথমবারের মতো তার ফেরার একটি টাইম টেবল জানিয়েছেন, যেখানে শুধু তিনিই নন, আওয়ামী লীগের অন্য লিডাররাও ফিরবেন। তাদের মতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও আছেন। তবে রয়টার্স আওয়ামী লীগের অন্য নেতাদের সাথে যোগাযোগ করতে পারেনি এবং তাদের মতামত জানতে পারেনি। শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সরকার তাকে ফিরে নিতে চায় বলে দাবি করছে এবং তাকে ফেরত পাঠানোর জন্য ভারতকে চিঠি দিচ্ছে। এখন তিনি উল্টো নিজেই বলছেন, আই উইল গো মাইসেলফ, মানে তিনি নিজেই ফিরবেন। শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে রয়টার্স বাংলাদেশ সরকারের মুখপাত্রের মন্তব্য জানতে চেয়েও পায়নি। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। দর্শক, এতদিন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তারা ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। এখন শেখ হাসিনা নিজেই বলছেন তিনি ডিসেম্বরে ফিরবেন। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশটির সরকার শেখ হাসিনার এই ফেরার জন্য প্রস্তুত কিনা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার এই ফেরা গত 2 বছর ধরে বাংলাদেশে যে রাজনৈতিক বিভাজন চলছে সেটিকে আরো তীব্র করতে পারে। রয়টার্স তাদের প্রতিবেদনে বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক সাফল্যের কথা তুলে ধরে বলেছে, 1975 সালের 15ই আগস্ট তার বাবা এবং তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যা করা হয়। এরপর শেখ হাসিনা গত অর্ধ শতাব্দী ধরে বাংলাদেশে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। এক সময় তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, 17 কোটি মানুষের দেশের অর্থনীতি ঘুরিয়ে দেওয়ার কৃতিত্বও পেয়েছিলেন, কিন্তু সবশেষ তার বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালে ভিন্ন মতকে দমন এবং গণতান্ত্রিক চেক অ্যান্ড ব্যালেন্স ভেঙে দেওয়ার অভিযোগ আছে। রয়টার্স বলছে, শেখ হাসিনা এই অভিযোগগুলো অস্বীকার করেছেন। তিনি মনে করেন, যখন একটি সরকার দীর্ঘ সময় ধরে কাজ করে তখন ভুল ঘটতে পারে। কোনো সরকার ত্রুটির ঊর্ধ্বে নয়, কিন্তু সরকার ভালো মন্দ, ঠিক ও ভুল বিচার করার অধিকার জনগণের। তিনি এই রায় জনগণের উপর ছেড়ে দিয়েছেন। শেখ হাসিনার সাক্ষাৎকারে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, তারা হয়তো আমাকে দোষী সাব্যস্ত করেছে এবং আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না, কিন্তু তারা কেন আওয়ামী লীগকে স্থগিত করবে? আমরা যদি খারাপ কাজ করে থাকি তবে জনগণকে সিদ্ধান্ত নিতে দিন। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে তিনি বাংলাদেশের 300টি সংসদীয় আসনের মধ্যে 125টি নিয়ে অনলাইনে সভা করেছেন। এর আগে এনডিটিভিতে শেখ হাসিনার সাক্ষাৎকারটি প্রকাশিত হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা শুরু হয়েছিল। সরকার পক্ষ থেকে সরাসরি কিছু না বললেও কাউন্টার অ্যাটাক হিসেবে আওয়ামী লীগের বিচার করার বিষয়টি সামনে আনা হয়েছে। এখন রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে টেলিফোন সাক্ষাৎকার দিয়ে শেখ হাসিনা বলেছেন, তিনি শুধু একা নন, দলের নেতাদের নিয়েই ফিরবেন। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, শেখ হাসিনার ফেরার আগে আওয়ামী লীগ বড় রকমের শোডাউন করতে চায়। সে লক্ষ্যে ঢাকা সহ অন্য মহানগর কমিটিগুলো গঠনের কাজ শুরু হয়েছে। প্রশ্ন হলো, রয়টার্সের এই সাক্ষাৎকারের পর সরকারের প্রতিক্রিয়া কি হবে? আরেকটি প্রশ্ন হলো, শেখ হাসিনা ফিরলে কি হবে? আইনজীবীরা মনে করেন, শেখ হাসিনা দেশে ফিরলে আদালতে আত্মসমর্পণ করার পর আদালতে আপিল করবেন। সেক্ষেত্রে প্রথমে তার পক্ষের আইনজীবীরা মৃত্যুদণ্ড দেওয়ার রায়ের স্টে অর্ডার চাইবেন। যদিও শেখ হাসিনা আইনের দৃষ্টিতে একজন পলাতক এবং তার আবেদনের সময়সীমা পেরিয়ে গেছে, কিন্তু মৃত্যুদণ্ড বিধানের ক্ষেত্রে আসামি ফেরার পর আপিল করলে আদালত সাধারণত তা মঞ্জুর করেন। আইনজীবীদের একটি পক্ষ মনে করেন, বাংলাদেশের যুদ্ধাপরাধের দায় নিয়ে মৃত্যুদণ্ড থেকে ফিরে সংসদ সদস্য হওয়ার নজির যেখানে আছে, সেখানে রাজনৈতিক পট পরিবর্তনে অনেক কিছুই সম্ভব। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ। শোনেন,
এই ম্যাজিস্ট্রেটের যে বক্তব্য, এটা তার বক্তব্য না, এটা বর্তমান সরকারের বক্তব্য। আমরা এগুলো বুঝি। এরা তো আসছেই জঙ্গিদের কাঁধে ভর করে। তা না হলে জঙ্গিরা কিভাবে, মানে সাজাপ্রাপ্ত আসামি কোন নিয়ম কানুন ছাড়া জেল থেকে সোজা চলে আসলো, একটাকেও কিন্তু আমরা ভেতরে যাইতে দেখি নাই। এই দেশে 600-র উপরে পুলিশের গাড়ি পুড়েছে, তারা নিজেরাই বলেছে। আওয়ামী লীগের অফিসের পোড়ার কথা তো ছাত্র দলের নেতা স্বীকার করছে, ওই কথা বাদ দিলাম। কিন্তু সরাসরি পুলিশ বলেছে তাদের 600 থানায় হামলা হয়েছে, গাড়ি পুড়েছে। তারা কারা ছিল? আওয়ামী লীগ না হয় তার প্রতিপক্ষ সেখানে গেছে, পুলিশের গাড়ি কেন? সেই লোকগুলো কোথায়? এই জঙ্গিদের আমরা দেখেছি জেলখানা থেকে যখন বেরোইছে তাদের ফুলের মালা দিয়ে নিয়ে যাচ্ছে প্রশাসনের সামনে। আমরা এভাবে দেখেছি যাদের আমরা জঙ্গি মনে করি তাদের কাঁধে নিয়ে সেনাবাহিনীর লোকজন ঘুরেছে, আমরা দেখেছি। তো আপনি এই সরকার কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? বরং এই যে 2 জন সিঙ্গাপুর থেকে আসার পর মালয়েশিয়া থেকে যে 35 জন একসাথে জঙ্গি হিসেবে পাঠিয়ে দিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে শুনেছিলেন? একজনকে কিছু বলে নাই, সোজা এয়ারপোর্ট দিয়ে চলে আসছে। কিন্তু এই 2 জনকে সিঙ্গাপুর থেকে পাঠানোর কারণে জিজ্ঞাসাবাদ করতেছে, দেখবেন এদের ছেড়ে দিবে, আপনি নিশ্চিত থাকেন এদের ছেড়ে দিবে। অথচ কি শক্ত অভিযোগ যে তারা যে কোনো স্থানে বোমা হামলা করবে। এটা কে বলেছে? সিঙ্গাপুরের গভর্নমেন্ট অথরিটি। তার জন্য বাংলাদেশ একটু নাটক দেখাচ্ছে, তাদের অ্যারেস্ট করেছে জামায়াত। আমরা দেখেছি। এবং এখনো আপনি যেটা বললেন, এদের জেলখানা, এদের চেহারা দেখছেন এক একজনের? কোনো ভয়, কোনো লজ্জা, কোনো টেনশন আপনি তাদের দেখেছেন? তাদের দুশ্চিন্তাগ্রস্ত দেখেছেন একজনকে? তাদের চেহারাগুলো দেখেন তো। যাদেরকে জঙ্গি হিসেবে গ্রেপ্তার, একজনের তারা জানে যে সরকার তার পক্ষে, সেনাবাহিনী তার পক্ষে, পুলিশের তো তারা গুনেই না। যেটা লোপাপা বললেন যে পুলিশ চোর ধরতে গেছে, তাকে জঙ্গিরা হামলা করেছে। পুলিশ অসহায়, পুলিশকে ধরে উল্টা করে ঝুলিয়ে রেখেছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশকে পুলিশের মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছে। 1971 সালে একবার মেরুদণ্ড ভাঙতে গিয়েছিল, সেটা কিন্তু মেরুদণ্ড ভাঙতে পারে নাই, বরং তাদের মধ্যে স্পৃহা জেগেছে দেশের পক্ষে যুদ্ধ করার। কিন্তু 2024-এর 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত যা করতেছে, পুলিশের কিন্তু মনোবল ভেঙে গেছে। এই দেশে আর কোনোদিনই আপনি পুলিশের মনোবল তার করাতে পারবেন না, যে সরকারই আসুক। আওয়ামী লীগ সরকারও যদি আসবে তো বটেই, তারপরও দেখবেন পুলিশের মনোবল চাঙ্গা হবে না। কারণ একবার যখন তাকে আপনি মেরুদণ্ড ভেঙে, ভাঙা মেরুদণ্ড কোনোদিন সোজা হয় না, মেরুদণ্ডের রোগী কোনোদিনই সুস্থ হয় না। বাংলাদেশের পুলিশ এটা পরিকল্পিত ভাবেই করা হয়েছে যাতে জঙ্গিবাদের উত্থান ঘটে। সারা বাংলাদেশে কালেমার পতাকার নামে যে বদমাইশি ফাত্রামি করতেছে, এটা কিন্তু পরিকল্পিত। কারণ ওই জিনিসটা কেউ ধরবে না। আমি আমাদের সরিষাবাড়িতে একটা পোস্ট দেওয়ার পরে আমাদের সরিষাবাড়ি উপজেলার বাউসি ব্রিজের পপুলার মোড় থেকে কালেমার পতাকা কে বা কারা নামিয়ে ফেলেছে আমার আহ্বানে। তারা কিন্তু দিনে গিয়ে সাহস পায় নাই, রাতে করেছে কাজটা। এটা নদীর বাউসি ওই নদীর মধ্যে ফেলে দিয়েছে বা নিয়ে চলে গেছে। নিয়ে তো জানি নদীতে ফেলে দিয়েছে, কারণ নিয়ে আবার কোথায় রাখবে, আবার খুঁজে বের করে তাদের নামে ধর্ম অবমাননার মামলা দিবে, সেজন্য তারা নদীর মধ্যে ফেলে দিয়েছে। আপনি দেখেন দিনের বেলায় কেউ গিয়ে সাহস পায় না। মানে বুঝতে পারছেন তো তারা কি কি কৌশলে যাচ্ছে। এবং যারা আমাদের সরিষাবাড়িতে আমাকে লিখেছে যে এরা তো চেহারা, এরা ভদ্র ছেলে, কিন্তু চেহারা দেখলে বোঝা যায় এরা জঙ্গি। আমি আবারও বলছি, আমাদের 3 জনকে দেখে আমাদের শত্রুরা জঙ্গি বলতে পারবে না। ঠিক যেমন ওই যে এয়ারপোর্টে গিয়েছিল তারেক রহমানের উপদেষ্টা, তারা দেখে বলছে নেশৌরি, গাঁজাখোর, মাতাল, চরর আফিমখোর মনে করেছিল। চেহারা একটা ব্যাপার তো। তো যারা এটা ধরেছে তারা নিজেরা স্বীকৃতি দিয়েছে গজওয়াতুল হিন্দ করবে। তো গজওয়াতুল হিন্দ যারা করবে বলে স্বীকৃতি দিয়েছে এবং পেটায় নাই ম্যাজিস্ট্রেটের ভাষায় এবং আদালতের ভাষায়, তাদের পেটায় নাই। যারা গজওয়াতুল হিন্দ করতে যায় তাদের বুঝি কেউ থামাবে? বরং এরা তো বাংলাদেশে এখন হিরো হয়ে গেছে, সুপার হিরো। এবং এদের কারণে দেখবেন বাংলাদেশে আরো মৌলবাদ, জঙ্গিবাদ, এই গজওয়াতুল হিন্দিবাদ বেড়ে যাবে এবং বেড়ে গেছে। বাংলাদেশের মসজিদে মসজিদে গজওয়াতুল হিন্দের প্রগান দেয়। তো যে ছেলেটা বলে ফেলেছে গজওয়াতুল হিন্দ করবে, তারা জেল দেওয়ার কোনো মুরত কারো আছে? তারা একটা চটকানা দেওয়ার মুরত কারো আছে? যেখানে একটা মুরগি চোর, তার অবস্থা কেরাসিন বানায় ফেলায়, কিন্তু এদের কিছু বলতে পারবেন না। তো রাষ্ট্র পরিকল্পিত ভাবে এটা কেন করতেছে জানা, সেটা কিন্তু কেউ বলতেছে না। যে আমি বারবার বলেছি যে কেন জঙ্গিবাদের উত্থান বাংলাদেশে ঘটানো হচ্ছে কেন? এর কারণ 2টা। প্রথমত হলো সাম্রাজ্যবাদী শক্তির পক্ষে একতা কাজ করবে, যেটা সারা বিশ্ব করেছে। আমরা দেখেছি যে জঙ্গিবাদী নেতা এখন সিরিয়ার প্রেসিডেন্ট, আমরা দেখেছি তারা সাম্রাজ্যবাদীর স্বার্থ রক্ষা করতেছে। আরেকটা কারণে বাংলাদেশে মৌলবাদ এবং ইসলামী জঙ্গিবাদ উত্থান ঘটানো হয়েছে। এটা বললে আওয়ামী লীগেরা রাগ করতে পারে, কিছু করার নাই, সত্য তো অপ্রিয় লাগে। সেটা হলো বাংলাদেশে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটা শক্তিকে দাঁড় করাচ্ছে, বিএনপিকে দিয়ে পারতেছে না, এমনকি জামাতকে দিয়েও পারতেছে না। তাই তারা একটা জঙ্গিবাদী গোষ্ঠী তৈরি করে রাখতেছে, যাতে বিএনপি এবং জামাত যদি ব্যর্থ হয়, আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ঠেকাতে